আমার বোন তার চতুর্থ গর্ভধারণের খবরটা দিল আর ডাইনিং টেবিলের ওপর থেকে আমার দিকে তাকিয়ে হালকা করে হাসলো। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, বাচ্চাগুলো কয়েক মাস তোমার কাছে থাকবে, আমি বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত। প্রথমে আমি ভেবেছিলাম আমি ভুল শুনেছি। সত্যি বলছি, আমার মাথায় কাজ করছিল না, কারণ এমন তো হতে পারে না, একদমই না। সে নিজের মনে ঠিক করে ফেলেছে আমি তার 3টা বাচ্চার ফুল টাইম দেখাশোনা করব, মাসের পর মাস, আমাকে না জিজ্ঞেস করে, আমার কোনো মতামত না নিয়ে। আমি রাজি কিনা সেটাও না ভেবে আমি তার মুখের দিকে তাকালাম, আর তখনই বুঝলাম সে একদম সিরিয়াস। তার মাথায় সব ঠিক হয়ে গেছে। আমার জীবনটা যেন আগে থেকেই তার কাছে বুক করা ছিল। তার বলার ভঙ্গিটা এখনও মনে আছে, এতটাই স্বাভাবিক যেন সে একটা জামা ধার চাইছে। বাচ্চাগুলো তোমার কাছেই থাকবে। না, তুমি পারবে না, তুমি রাজি না জানে এটা অনেক বড় দায়িত্ব। কিছুই না, সরাসরি সিদ্ধান্ত। আমি চুপ করে বসে রইলাম। আমার মা পাশে বসেছিলেন, কিন্তু অদ্ভুতভাবে চুপ। আমার বোন এক হাত পেটের উপর রেখে সেই নরম মুখভঙ্গি করেছিল যেটা দিয়ে মানুষ আগে থেকে সহানুভূতি আদায় করে নেয়। সে বলল, তার প্রেগনেন্সিতে সমস্যা আসে, তার প্রেশার বেড়েছে, ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলেছেন। আর তারপর এক নিমিষে সব দায়িত্ব আমার উপর ঠেলে দিল। রিদা আর জিসানের স্কুল নেওয়া আনা, ছোটো তুহুনের ডে কেয়ার করা, খাওয়ানো, গোসল, ঘুম পাড়ানো, কান্না থামানো, ডাক্তার দেখানো, সব। কারণ আমার 3 বেডরুমের বাসা আছে আর আমি বাসা থেকে কাজ করি, তাই আমার জীবন নাকি অটোমেটিক্যালি ফাঁকা। আমি আস্তে করে চামচটা নামালাম, তারপর বললাম, তুমি চাও আমি তোমার 3টা বাচ্চাকে কয়েক মাস রাখি? সে হাসলো, যেন আমি অবশেষে বুঝেছি। যতদিন লাগে। এই কথাটা শুনে আমার ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, কারণ তার কাছে এটা বলা এতই সহজ ছিল। আমার শান্তি, সময়, কাজে সব কিছু যেন তার চোখে কোনো মূল্য নেই। আমি স্পষ্ট করে না বললাম, আমি সপ্তাহে 60 দিন কাজ করি, আমার ডেডলাইন আছে, আমি একসাথে 3টা বাচ্চার মা হতে পারবো না। আমি বললাম, সে অন্য কাউকে খুঁজুক, হেল্পার রাখুক, আর স্বামীকে বলুক। আর সে আমাকে কি বলল জানো? স্বার্থপর। হ্যাঁ, আমাদের পরিবার স্বার্থপর। মানে যখন আমি মনে করি আমারও একটা জীবন আসে, আমি উঠে দাঁড়ালাম। আর এক মুহূর্তে সেখানে থাকিনি, কারণ জানতাম থাকলে তারা আবার চাপ দেবে, গিল্ট দিবে, আমার নাকে মুছে ফেলবে। সে রাতে বাসায় ফেরার পথে আমার হাত কাঁপছিল, অপরাধ বোধে না, বরং এই অনুভূতিতে আমি যেন কারো চোখে অস্তিত্বই রাখি না। 1 সপ্তাহ পর বুঝলাম তারা কতটা নিশ্চিত ছিল যে আমি শেষমেশ রাজি হব। শনিবার সকাল, আমি বাসায় বসে কাজ করছি, হঠাৎ দরজার জোরে বেল বাজলো। আমি জানলা দিয়ে তাকিয়ে দেখি আমার বোনের গাড়ি, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে রিদা, জিসান, তুহিন, সুটকেস, ব্যাগ, কাপড় ভর্তি হলে। আমি দরজা খুললাম। হৃদ চুপচাপ, জিসান কাঁদছে, তুহিন একটা ব্যাগের উপর বসে আছে। আমি দৌড়ে গিয়ে চিৎকার করলাম, তুমি কি করছো? সে গাড়ির ভিতর থেকে শান্ত গলায় বলল, বলেইছিলাম তো ওরা তোমার কাছে থাকবে। আমি চিৎকার করে বললাম, এটা পাগলামি। বললাম, এটা অন্যায়। সে শুধু বলল, তার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে। তারপর চলে গেল আমার সামনে তার বাচ্চাগুলো রেখে। আমি ফোন করলাম, ধরা হলো না। তার স্বামী, ধরা হলো না। মাকে ফোন করলাম, তিনি বললেন ভালো হয়েছে, রেখে গেছে। আমার মাথা ঘুরে গেল। আমি পুলিশ ডাকলাম, অফিসার এলেন, সব শুনলেন, কিন্তু সমস্যাটা রয়ে গেল। বাচ্চাগুলো তখনও আমার বাসায়। আমি তাদের বের করে দিতে পারিনি, কারণ তারা দোষী না। সেই রাতটা আমি কাটতেই কাটালাম। তারপর দিনে পিৎজা অর্ডার করলাম, তাদের খাওয়ালাম, বিছানা তৈরি করলাম, জিসানকে শান্ত করলাম, তুহিনকে কোলে নিলাম। সেই রাতে আমি একটা জিনিস বুঝলাম, আমার বোন আমাকে সাহায্য চায়নি, সে আমাকে বলি হিসাবে বেছে নিয়েছে। পরদিন থেকে ফোন আসতে লাগলো, পরিবার তো সাহায্য করে, এ কথাটা বারবার শুনলাম, কিন্তু কেউ জিজ্ঞেস করলো না এটা ন্যায্য কিনা। সোমবার সকাল, আমি ক্লান্ত, ভাঙা, আর তখন বুঝলাম এটা কোনো ভুল না, এটা একটা পরিকল্পনা ছিল। আমি ল্যাপটপ খুললাম, সব প্রমাণ জমা করলাম, তারপর ফোন তুলে একজন আইনজীবীকে কল করলাম। ফোনের ওপর থেকে আইনজীবী কণ্ঠটা ছিল ঠান্ডা, পেশাদার। তিনি সব শুনলেন, একবারও বাধা দিলেন না। তারপর ধীরে বললেন,
আপনার বোন যা করেছে এটা আইনি ভাষায় চিল অ্যাবান্ডনমেন্ট এর মধ্যে পড়তে পারে, অন্তত অস্থায়ীভাবে দায়িত্বে ফেলে যাওয়া হিসাবে ধরা যায়। আমার বুকের ভেতরটা ঢক করে উঠল। আমি কি এত দূর যেতে চাই? আমি কি সত্যি আমার নিজের বোনের বিরুদ্ধে দাঁড়াবো? কিন্তু তারপর ঘরের দিকে তাকালাম। হৃদা চুপচাপ কোণে বসে আঁকছে। জিসান আমার দিকে তাকিয়ে আছে অদ্ভুত এক ভয়ের চোখ নিয়ে। আত্মহীন আমার পায়ে মাথা রেখে ঘুমাচ্ছে। ওরা আমার দিকে তাকিয়ে আছে কারণ তাদের আর কেউ নেই এই মুহূর্তে। আমি ফোনটা শক্ত করে ধরলাম। আমি কি করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। আইনজীবী বললেন, প্রথমে সব কিছু ডকুমেন্ট করতে হবে, মেসেজ, কলক, দরজার সামনে রেখে যাওয়া ঘটনা সব। তারপর তিনি একটা কথা বললেন যেটা আমার মাথায় গেঁথে গেল। আপনি সাহায্য করতে বাধ্য নন, কিন্তু আপনি যদি সাহায্য করেন সেটা আপনার শর্তে হবে। সেই দিনটাই ছিল মোড় ঘোরানোর দিন। পরদিন আমি নিজেই আমার বোনের বাসায় গেলাম। দরজায় নক করতে সে খুলল, মুখে এই একই নির্লিপ্ত ভাব, যেন কিছুই হয়নি। আমি ভেতরে ঢুকলাম না, দরজার সামনে দাঁড়িয়েই বললাম, আমরা কথা বলবো এখনই। সে বিরক্ত মুখে বলল, আমি এখন রেস্ট নিচ্ছি। আমি থামিয়ে দিলাম, না, এবার তুমি শুনবে। প্রথমবার আমি থামিনি। আমি স্পষ্ট করে বললাম, ওর বাচ্চাগুলোকে আমি ভালোবাসি, কিন্তু আমি ওদের মা না। আমি বললাম, সাহায্য করা আর দায়িত্ব চাপিয়ে দেওয়া এক জিনিস না। আমি বললাম, সে যদি সত্যি অসুস্থ হয় আমি পাশে থাকব, কিন্তু সেটা হবে সীমার ভেতরে, সম্মানের সাথে। তারপর আমি শর্তগুলো বললাম, বাচ্চারা পুরো সময় আমার কাছে থাকবে না। একজন কেয়ার গিভার রাখতে হবে, তার স্বামীকে দায়িত্ব নিতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার সম্মতি ছাড়া আর এক পাও না। সে প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইল। তারপর আমি যখনই বললাম, আমি ইতিমধ্যে আইনজীবীর সাথে কথা বলেছি, তার মুখের রং বদলে গেল। প্রথমবার সে বুঝল আমি আর আগের মতো নরম নেই। কয়েক মিনিট চুপচাপ থাকার পর সে ধীরে ধীরে বসে পড়ল। তার চোখের জল চলে এলো। আমি ভয় পেয়েছিলাম। সে ফিসফিস করে বলল, এই প্রথম সে সত্যি কথা বলল। সে বলল, তার প্রেগনেন্সি জটিল। সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তার স্বামী প্রায় সময় বাসায় থাকে না, আর সে একা সামলাতে পারছিল না। কিন্তু সে সাহায্য চাইতে জানতো না, তাই সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। সাহায্য চাইলে আমি না বলতাম না। আমি বললাম, কিন্তু আমাকে ব্যবহার করতে পারো না। সে মাথা নিচু করে রইল। সেই দিন থেকে সব বদলাতে শুরু করলো। একজন কেয়ার গিভার রাখা হলো, তার স্বামীকে বাধ্য করা হলো দায়িত্ব নিতে। আমি সপ্তাহে নির্দিষ্ট কিছু সময় বাচ্চাদের দেখাশোনা করতাম, আমার কাজ আর জীবনের সাথে মিলিয়ে। প্রথম কয়েকদিন সহজ ছিল না। পরিবারে অনেকেই আমাকে এখনও কঠিন বলছিল, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করলো, সীমা মানে দূরত্ব নয়, সীমা মানে সম্মান। কয়েক মাস পর এক বিকেলে আমি হাসপাতালে দাঁড়িয়েছিলাম। আমার বোনের অপারেশন থিয়েটার বের করা হলো, ক্লান্ত কিন্তু নিরাপদ। তার কোলে নতুন একটা জীবন। সে আমার দিকে তাকিয়ে হাসলো, এই প্রথম, কোনো দাবি ছাড়া, শুধু কৃতজ্ঞতা, ধন্যবাদ। সে বলল। আমি মাথা নাড়ালাম, কারণ এবার আমি জানতাম আমি সাহায্য করেছি, কিন্তু নিজেকে হারিয়ে না। সেই রাতে বাসায় ফিরে আমি শান্ত মনে বসেছিলাম। ঘরটা আগের মতোই, কিন্তু আমি আর আগের মানুষটা না। আমি শিখেছি ভালোবাসা মানে সব কিছু মেনে নেওয়া না, পরিবার মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা না, আর সবচেয়ে বড় কথা, কখনো কখনো না বলাটাই সবচেয়ে দরকারি। হ্যাঁ, নিজের প্রতি। গল্পের নাম নির্বাচিত বলি। সমাপ্ত। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ আমার গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।